গল্পের নাম ইন্টারভিউ। গল্পটি লিখেছেন বিপুল মজুমদার। গঙ্গাবক্ষে নায়িকা সংবাদ। খবরের কাগজের প্রতিবেদনটা দেখেই তার উপর হুমড়ি খেয়ে পড়ল বিচিত্র মামা। রিপোর্ট সংলগ্ন রঙিন ছবিখানাও বেশ আকর্ষক। নৌকায় দাঁড় বাইছে মাঝি, আর তার পাটাতনে বসে জনপ্রিয় এক নায়িকার সাক্ষাৎকার নিচ্ছেন এক সাংবাদিক। ছবিটায় এক ঝলক চোখ বুলিয়েই দ্রুত রিপোর্টখানা পড়ে ফেলল মামা। মামার এই এক দোষ, কথার মধ্যে খালি হেয়ালি মেশায়। বুঝতে অপারগ হওয়ায় ফ্যাল ফ্যাল করে তাকালাম আমি। কি বলছো? আমি তো মাথা মুন্ডু কিছুই। মাথা দুলিয়ে হাসলো বিচিত্র মামা। আমি চাই ভূতের ইন্টারভিউ নিতে, তবে সেটা গঙ্গাবক্ষে নয়, হবে কোনো পোড়ো বাড়ি কিংবা শ্মশানে। বছরখানেক আগেও ভূতে একদম বিশ্বাস করতো না মামা, কিন্তু একদিন বুড়ো বটতলায় ভূতের হাতে চড় খাওয়ার পর মামা এখন পুরো দস্তুর ভূতে বিশ্বাসী। কিন্তু তা বলে ভূতের ইন্টারভিউ? কথাটা বিচিত্র মামাকে বলতেই খুশিতে চোখ টিপল মামা। মারি তো গন্ডার, লুটি তো ভাণ্ডার। ইন্টারভিউটা যদি নিতে পারি তাহলে ঐতিহাসিক একটা ব্যাপার হবে। আমাকে নিয়ে হইচই পড়ে যাবে চারদিকে। এলোমেলো কথা শুনে থামালাম মামাকে। সে সব ঠিক আছে, কিন্তু নাটের গুরুটিকে পাবে কোথায়? ভূতের জোগাড়টা হবে কি করে? সে বন্দোবস্ত একটা ঠিক হয়ে যাবে। সহসা চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল বিচিত্র মামার। আমডাঙার দিকে এক তান্ত্রিক আছে শুনেছি। ভূতেদের সঙ্গে তার নাকি খুব দহরম মহরম। ভাবছি সে ভদ্রলোককে গিয়ে ধরবো। 1 ঘন্টা, মাত্র 1 ঘন্টা যদি কোনো ভূতের সঙ্গে বসতে পারি তা হলেই কেল্লা ফতে। দারুণ সব প্রশ্ন করে পেটের কথা সব বের করে আনবো ভূতটার। এই যেমন ধর, ইলিশ মাছ দেখে জিভ লক লক করলেও নিরামিষে কেন অরুচি ভূতেদের? ভূতেরা কেন মানুষেরই কেবল ঘাড়ে চাপে, গরু ছাগলের ঘাড়ে কেন চাপে না? আলোর পরিবর্তে অন্ধকারটাকেই কেন বেশি তার পছন্দ করে? রাম নাম শুনলে পিলে কেন চমকে যায় তাদের? ওঝার মন্ত্রপুত সর্ষে গায়ে পড়লেই কী ধরনের ফিলিংস হয়, ইত্যাদি ইত্যাদি। বিচিত্র মামার এমন লম্বা চওড়া বক্তৃতার সঙ্গে আমরা বাড়ির লোকেরা বেশ পরিচিত। তাছাড়া এটাও জানি, একবার যখন মানুষটার মাথায় ইন্টারভিউয়ের পোকা ঢুকেছে, তখন আজ হোক বা কাল এসপার ওসপার নিশ্চয়ই কিছু একটা করবে। আর সমস্যার শুরুটা হবে সেখান থেকেই। এমন মুচমুচে একটা খবর পকেটে নিয়ে বসে থাকার কোনো মানে হয় না। একটু পরেই তাই কথাটা দাদুর কানে তুলতেই সে তো রেগে ফায়ার। নিজের মাথার চুল খামচে ধরে দাঁত কিরমির করে বললেন, তোর মামার জ্বালায় আমি বোধহয় পাগল হয়ে যাব রে শুভ।
এতদিন ভূত মানি না বলে নানা পাগলামি করেছে, এবার ভূত মানার পর শুরু করলো আর এক পাগলামি। ভূতের চড় খেয়েও অপগণ্ডটার শিক্ষা হয়নি, এবার মনে হয় আরও বড় কোনো কিছু ওর জন্য অপেক্ষা করছে। চড় নয়, এবার ধুনুরির মতো ধুনবে ওকে ভূতেরা, পিটিয়ে কাঁঠাল পাকাবে। খ্যাপা হলেও মামার মতো উদ্যমী মানুষ আর দুটি নেই। সেই নিয়মেই সপ্তাহখানিকের মধ্যেই এক অশরীরীর সন্ধান পেয়ে গেল মামা। তবে সে ভূত নয়, পেতনি, থাকে দত্তপুকুরের দিকে ঝোপ জঙ্গলে ঘেরা এক পরিত্যক্ত বাড়িতে। পেতনির খোঁজটা মামাকে এনে দিয়েছেন বারাসাত শ্মশানের তান্ত্রিক পশুপতি মল্লিক। তিনি মামাকে নাকি বলেছেন পেতনিটা ওই বাড়িরই মেয়ে। বছর 6 আগে নিজের বিয়ের দিনে সাজগোজের সময় শাড়িতে হঠাৎ আগুন লেগে পুড়ে মারা যায় সে। দুর্ঘটনার পর মেয়েটির মা বাবা শোকে ঘর বাড়ি ছেড়ে কলকাতায় গিয়ে আশ্রয় নিলেও মেয়েটির প্রেতাত্মা কিন্তু সেখানেই থেকে গিয়েছে। এখনও সেই ফাঁকা বাড়িতে সে বিরাজ করছে। আচার খাওয়ার খুব লোভ নাকি সেই পেতনির। তান্ত্রিকের মুখে বিচিত্র মামার ইন্টারভিউ নেওয়ার প্রবল আগ্রহের কথা শুনে সে নাকি বলেছে বয়মভর্তি আচার ভেট করলে ইন্টারভিউ দিতে তার আপত্তি নেই। এছাড়া বরবেশে আসতে হবে বিচিত্র মামাকে। মাথায় টোপর যেমন থাকবে তেমনি গলায় থাকবে 2 গাছি রজনীগন্ধার মালা। পশুপতি মল্লিকের মুখে পেতনির শর্ত শুনে বিচিত্র মামার তো চক্ষু চড়ক গাছ। ইন্টারভিউ নিতে বরবেশে যেতে হবে কেন? প্রশ্ন শুনে তান্ত্রিকের সাফাই, পেতনির খেয়াল বলে কথা, কাজ উদ্ধারের জন্য ওটুকু হ্যাপা মামাকে নাকি পোয়াতেই হবে। ধুতি পরতে পারে না বিচিত্র মামা, তা শুনে তান্ত্রিক বলেছেন তিনি পরিয়ে দেবেন। অগত্যা কি আর করা, ইন্টারভিউয়ের স্বার্থে পেতনির শর্তগুলো মেনে নিয়েছে মামা এবং ইন্টারভিউয়ের দিনও একটা ধার্য হয়েছে। পেতনির সঙ্গে সাক্ষাৎকারের দিন সন্ধেবেলা পশুপতি মল্লিক এলেন আমাদের বাড়িতে। সাক্ষাৎকারের সময় রাত 9টা থেকে 10টা। প্রথম থেকেই মামার এসব উদ্ভট কর্মকাণ্ডে ঘোরতর আপত্তি দাদুর। মামার ঘরে তান্ত্রিক মামাকে ধুতি পরাচ্ছেন শুনে রাগে অগ্নিশর্মা হয়ে আমাকে বললেন, বিচিত্রর ঘরের দিকে একদম যাবি না, তুই গেলে গদ্ধটার উৎসাহ আরও বেড়ে যাবে। দাদু যতই বলুক না কেন, কৌতূহল হুল ফোটাচ্ছে আমাকে। ধুতি পাঞ্জাবিতে মামাকে কেমন লাগছে সেটা দেখার লোভে খানিক বাদে ঠিক উকি মেরে বসলাম মামার ঘরে। দরজার আড়াল থেকে আমাকে উকি ঝুঁকি মারতে দেখে মামা বলে উঠল, যাবি আমার সঙ্গে? ভৌতিক ইন্টারভিউটা কেমন হয় সেটা দেখবি নাকি? সর্বক্ষণ আমাকে ভীতুর ডিম বলে খ্যাপায় মামা। তাই নিজেকে সাহসী প্রমাণ করার এমন সুযোগ ছেড়ে দেওয়াটা উচিত হবে না ভেবে বললাম, আগ্রহ তো 16 আনাই আছে, নিয়ে গেলে নিশ্চয়ই যাব। আমার কথায় রে রে করে উঠলেন তান্ত্রিক, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, ভাগ্নে সঙ্গে গেলে ঘটনা কিন্তু পুরো ঘেটে যেতে পারে কিন্তু বিচিত্র।
কেন কেন? শুভ থাকলে সমস্যা কেন? নিমেষে ভুরু তেরচা বিচিত্র মামার। তান্ত্রিক তুতলে উঠলেন। না, মানে ছেলে মানুষ বলে কথা, ভয় পেয়ে অজ্ঞান টজ্ঞান যদি হয়ে যায়। পশুপতি মল্লিকের কথায় আঁতে ঘা লাগলো আমার। বললাম, ভয় ডর একটু কমই আমার, তাই অজ্ঞান হওয়ার কোনো সিনই নেই। পশুপতি মল্লিক বিচিত্র মামাও আমার কথায় সায় দিল। হ্যাঁ হ্যাঁ, ওর নার্ভ খুবই স্ট্রং, আপনি একদম চিন্তা করবেন না। রেল লাইন ঘেঁষা পরিত্যক্ত এক পুরনো বাড়ি, চারপাশটা ঝোপ জঙ্গলে ঘেরা থাকায় গা ছমছমে পরিবেশ। বাড়িটার পশ্চিম দিকে বিস্তীর্ণ ধানক্ষেত, পূর্ব দিকে রেল লাইন, তারপরেই বড় একটা আমবাগানের ওপাশে গ্রামের বাড়িঘর। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না হওয়ায় বাড়ির পাঁচিলের একটা অংশ ভেঙে গেছে। ভাঙা সেই অংশটা দিয়ে রাত 8:30 নাগাদ নিঃশব্দে আমরা ঢুকে পড়লাম বাড়ির চৌহদ্দিতে। পশুপতি মল্লিকের সঙ্গে তার একজন চেলাকেও এনেছেন। লোকটার চালচলন বেশ সন্দেহজনক। বাড়িটা দোতলা। বাড়িতে লোকজন না থাকায় চোরেরা সব দরজা জানলা খুলে নিয়ে গেছে। সেই রকম খোলা একটা অংশ দিয়ে আমরা 3 জন ভিতরে ঢুকে পড়লেও চেলাটি কিন্তু ঢুকলো না। সে অন্ধকারের মধ্যে কোথায় যেন হাওয়া হয়ে গেল। বাড়ি থেকে বের হওয়ার সময় মামার সঙ্গে জোর ঝামেলা বেঁধেছিল দাদুর। দাদু বলেছিল, আমার মনে ভীষণ কু ডাকছে বিচিত্র, এই প্রোগ্রামটা তুই ক্যান্সেল কর। আমার এক বন্ধু আমায় বলেছে পশুপতি মল্লিক লোকটা নাকি ভালো নয়, নিজের স্বার্থ সিদ্ধির জন্য এক শিশুকে বলি দেওয়ার বন্দোবস্ত প্রায় পাকা করে ফেলেছিল। কিন্তু শিশুটির বাবা আগাম সেটা জানতে পেরে যাওয়ায় সেই চেষ্টা বানচাল হয়ে যায়। সেই কারণে পরবর্তীকালে লোকটাকে অনেক পুলিশি ঝামেলার মুখেও পড়তে হয়েছিল। তাই ওই লোকটাকে তুই বিশ্বাস করিস না বিচিত্র। পেতনির সঙ্গে ইন্টারভিউ করিয়ে দেবে বলে নিয়ে গিয়ে অন্য কিছু গন্ডগোল করলে কিন্তু বিরাট সমস্যায় পড়ে যাবি। কিন্তু কথায় আছে, চোরা না শোনে ধর্মের কাহিনী। ইন্টারভিউয়ের চিন্তায় পুরো দস্তুর বুধ মামা। তাই দাদুর সতর্ক বার্তাকে গ্রাহ্যই করেনি। উল্টে তাচ্ছিল্যের সুরে বলেছিল, আমার নাম বিচিত্র বীর্য রায়চৌধুরী, আমাকে গাড্ডায় ফেলবে এমন মাইকেলাল এই পৃথিবীতে জন্মায়নি। একতলায় অনেক ঘর, তার মধ্যে বড় একটা ঘরে ঢুকে গাটা আমার ছমছম করে উঠল। সঙ্গে সঙ্গে দাদুর বলে দেওয়া শেষ কথাটাও মাথার মধ্যে এসে চক্কর কাটল। তোকে যে ফোন নাম্বারটা দিলাম সেটা দত্তপুকুর থানার ওসির। ও আমার প্রাক্তন ছাত্র, ওর সঙ্গে সব কথা হয়ে গেছে। পেতনির আবার মেকআপ, হাসতে গিয়েও নিজেকে সামলে নিলাম আমি। বিচিত্র মামাও গম্ভীর গলায় বলল, হ্যাঁ হ্যাঁ যান না, আমরা অপেক্ষা করছি। কিন্তু কাকু, আপনার সহকারীকে তো দেখছি না, সে হঠাৎ গেল কোথায়? দোতলার দিকে এগোতে গিয়েও ঘুরে দাঁড়ালেন তান্ত্রিক। ইন্টারভিউতে ওর কী কাজ, তাই ওকে বলেছি বাইরে অপেক্ষা করতে। কথা শেষ করে পশুপতি মল্লিক দোতলার সিঁড়ির দিকে এগিয়ে পড়লে
আমি মামাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে এগিয়ে পড়লাম। সিঁড়ি দিয়ে বিড়ালের মতো পা টিপে টিপে উপরে উঠে শুনি পশুপতি মল্লিক কাছেই একটা ঘরে কার সঙ্গে যেন কথা বলছেন। সাহস করে আরও কয়েক পা এগিয়ে গিয়ে উঁকি মারলাম দরজার আড়াল থেকে। ভাঙা জানালা দিয়ে ভেসে আসা আবছা চাঁদের আলোয় গোটা ঘর আলোকিত। সেই আলোয় দেখি কোণের সাজে সাজা বিচ্ছিরি এক মূলদাতি পেতনির মুখোমুখি দাঁড়িয়ে আছেন আমাদের তান্ত্রিক। কানে এলো তান্ত্রিকের কথা। শোনো বেটি, মিথ্যে ইন্টারভিউয়ের কথা বলে ছেলেটাকে আমি নিয়ে এসেছি। ও যদি জানতো যে কোনো মানুষকে বিয়ে করে নিজের অতৃপ্ত বাসনা তুই মেটাতে চাস, তাহলে কিছুতেই সে আসতো না এখানে। তাই যা করবি বুদ্ধি করে করবি। আর একটা কথা, আমাকে দেওয়া কথাটা কিন্তু ভুলে যাস না। এই বাড়ির বাগানে নবাবী আমলের মোহরের ঘোড়াটা ঠিক কোন জায়গায় পোতা রয়েছে সেটা জানার জন্যই আমার এত পরিশ্রম। তাই বিয়েটা মিটলেই তুরন্ত সেই গুপ্ত কথাটা কিন্তু জানাবি আমাকে। তান্ত্রিকের কথায় কাঁধটাকে ঝাঁকিয়ে বেশ বিরক্তি প্রকাশ করলো পেতনি। দাঁত খিচিয়ে বলল, বরের সঙ্গে একটা ছোকরা আছে দেখলাম, ওকে আনলেন কেন? ছেলেটা ওর ভাগ্নে এত ঘ্যান ঘ্যান করছিল যে আপনার চেলাকে বলুন ওটাকে তুলে নিয়ে গিয়ে রেল লাইনে ট্রেনের সামনে ফেলে দিতে। সে মক্কেল এখন বাজারে গেছে তোর জন্য বিয়ের মুকুট কিনতে। তবে শুভ কাজে কোনো হিংসে নয় বেটি, বিয়েতে যাতে বিঘ্ন না হয় সে আমি দেখব, চিন্তা করিস না। কথাগুলো শুনে আতঙ্কে হাত পা আমার সব অবশ হয়ে এলো। তান্ত্রিক আর পেতনির কথোপকথন চলছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনতে গেলে কপালে অশেষ দুঃখ আছে আমাদের। তাই যেভাবে উঠেছিলাম সেভাবেই নিঃশব্দে নেমে এলাম নিচে। তারপর বিচিত্র মামার পাঞ্জাবি খামচে ধরে বললাম, আর এক মুহূর্তও এখানে নয় মামা। পশুপতি মল্লিক পেতনির সঙ্গে তোমার বিয়ে দিতে চায়, সেজন্যই বর সাজিয়ে তোমাকে এখানে নিয়ে এসেছে। শুনেই চাপা গলায় খিচিয়ে উঠল মামা, কি পাগলের মতো বকছিস? পেতনির সঙ্গে মানুষের আবার বিয়ে হয় নাকি? ভয়ে বুক ধুকপুক করছে আমার। বললাম এই বাড়ি সংলগ্ন বাগানের কোথায় নাকি নবাবী আমলের এক ঘোড়া মোহর পোতা রয়েছে। সেটা পাওয়ার লোভেই তোমাকে এখানে নিয়ে এসেছে তান্ত্রিক। বিয়েটা হয়ে যাওয়ার পরেই তান্ত্রিককে সেই মোহরের ঘোড়ার কথা জানাবে পেতনি। সেই মতো দুজনের মধ্যে চুক্তি হয়েছে। তাই বাঁচতে হলে আর এক মুহূর্তও এখানে নয়, চলো পালাই। ব্যাপারটা এবার বোধহয় বুঝতে পারল বিচিত্র মামা। কাঁপা কাঁপা গলায় বলে উঠল, কিন্তু পালাবো যে, বাইরে তো পশুপতির চেলাটা রয়েছে, সে তো আটকাবে আমাদের। মামার হাত ধরে টান মারলাম আমি। শুনলাম সে পেতনির জন্য মুকুট কিনতে বাজারে গেছে, তাই পালাতে কোনো অসুবিধে হবে না, চলো চলো। এরপর খোলা দরজা দিয়ে বাইরে বেরিয়ে দ্রুত বাড়ির গেটের সামনে চলে এলাম। সামনেই পাঁচিলের ভাঙা অংশ, সেটা টপকে কিছুটা এগোতেই রেল লাইনের পাশে আমবাগানের মধ্যে দিয়ে পায়ে চলা সরু রাস্তা। সেই রাস্তা ধরে দুজনে কয়েক গজ এগিয়েছি কি এগোইনি,
অমনি মাটি ফুঁড়ে চেলাটির আবির্ভাব ঘটল। বড় একটা ছুরি বের করে হিস করে লোকটা বলে উঠল, আমি থাকতে পালাবে? তা কি করে হয়? আগে বিয়ে, তারপর বাড়ি যাওয়া। চলো চলো, ফিরে চলো। ঘটনার আকস্মিকতায় বিচিত্র মামা জবুথবু হয়ে পড়লেও আমি কিন্তু ঘাবড়ালাম না। পকেট থেকে নকল পিস্তলটাকে বের করে লোকটার দিকে তাক করে বললাম, পিস্তলের ক্ষমতা ছুরির চেয়ে অনেক বেশি। চালাকি করলে এক গুলিতে ফুসফুস ফুটো করে দেবো। বাঁচতে চাইলে ছুরি ফেলে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড় শয়তান। আমার কথায় ছুরি ফেলে মাটিতে শুয়ে পড়ল লোকটা। তাই দেখে মামাও সাহস পেল। কোথা থেকে গাছের ভাঙা একটা ডাল এনে লোকটার মাথায় লক্ষ্য করে চালিয়ে দিল সজোরে। চেলাটিও মাগো বলে চুপ করে গেলে আমি মামাকে বললাম, পেতনি টের পেয়ে গেলে মহা কেলেঙ্কারি হবে মামা। আর এক মুহূর্ত এখানে নয়, চলো ছুটে গ্রামের মধ্যে ঢুকে যাই। ভয়ে উত্তেজনায় হাঁপাচ্ছে বিচিত্র মামা। লম্বা একটা শ্বাস নিয়ে বলল, ধুতি পাঞ্জাবি পরে ছোটাটা খুব রিস্কি, 1 মিনিট দাঁড়া। আমি দাঁড়ালাম না, মামাকে ফেলেই দৌড় লাগালাম। খানিক বাদে দেখি অন্ধকারের মধ্যে কে যেন সাই সাই করে বেরিয়ে গেল পাশ দিয়ে। চোখ দুটোকে সুচালো করে দেখি লোকটা আর কেউ নয়, বিচিত্র মামা। ধুতি পাঞ্জাবি বিসর্জন দিয়ে পরনে এখন শুধু তার গেঞ্জি আর হাফ প্যান্ট।